প্রত্যুষে ঝিরিঝিরি গা শিউরানো ঠান্ডা সমীর, দুষ্টুর গায়ে পাতলা খয়েরি শাল, চারিদিকে মৃদু শীতের আমেজ। খুব ভোরে উঠলে দেখা যায় কুয়াশার ধূম্রজাল। তবে এখন প্রভাত নয়, ঘড়ি জানান দিচ্ছে সকাল 10টা পেরিয়েছে। গন্তব্যে পৌঁছে গাড়ি থেমে দাঁড়িয়ে আছে প্রচ্ছদ। মিনিট কতক নীরবে বসে থাকলো। সারা শরীরে চিনচিনে ব্যথা, মাথায় চিনচিনে ব্যথা, বুকে চিনচিনে ব্যথা। কি আশ্চর্য! এত ব্যথা নিয়ে প্রচ্ছদ গাড়ি থেকে নামবে কি করে? হাঁটতে পারবে তো? সে ঘাড় ঘুরিয়ে দুষ্টুর দিকে তাকালো। তাকাতেই দুষ্টু চোখ সরিয়ে অন্যদিকে চাইলো। কি নিদারুণ অপমান! বলি, প্রচ্ছদের চেহারাটা দেখতে কি এতটাই অসুন্দর রে? এমন কাটা কাটা ধারালো চেহারা, তীক্ষ্ণ নাক, অমন চঞ্চুর ন্যায় ঠোঁট, আরঞ্জিত সফেদ রঙের অপূর্ব চমৎকৃত সুন্দর মুখখানা। এই ধরনীতে ওই অহংকারী নারী আর একটাও খুঁজে পাবে? প্রচ্ছদ দাঁতে দাঁত চাপলো। তাকে পাত্তা দিল না এই মেয়ে। সেও ডিভোর্স দিবে না। দেখি এই মেয়ে কি করে। বিরক্তিকর মেয়ে মানুষ। গাড়ি থেকে জলদি নামুন, আমাকে তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। এমনিতেই আপনার জন্য 2 দিন ছুটি নিতে হয়েছে আমার। দুষ্টু তাজ্জব বনে গেল। কি হলো হঠাৎ? আপনি নাকটা অমন ফুলিয়েই বা রেখেছেন কেন? সে অবাক কণ্ঠে শুধালো। আমার জন্য ছুটি নিয়েছেন মানে? আমি তো আপনাকে ছুটি নিতে বলিনি। আপনার থেকে রেহাই পেতেই তো আমি আমার বাসায় গেলাম, সেখানেও আপনি পেছন পেছন হাজির হলেন। প্রচ্ছদ বিস্মিত অবাক দৃষ্টিতে দুষ্টুর দিকে তাকালো। প্রায় সাথে সাথে ভেতরটা অপমানে জর্জরিত হয়ে উঠল। সূক্ষ্ম কাটার মতো কি যেন বিঁধল বুকে। এত নির্লজ্জ হয়ে অপমানিত সে এর আগে আর কখনো হয়নি। ইস, কেন গিয়েছিল সেদিন এই অহংকারীর কাছে? প্রচ্ছদের মুখের ভাষা হারিয়ে গেছে। কোনো মানুষ মুখের উপর এভাবে বলতে পারে? একটুও বাদল না। এতটা লজ্জা দিয়ে কেউ কাউকে অপমান করে? মনুষ্যত্ব বোধটুকু বুঝি নেই এই রমণীর। প্রচ্ছদে নিজেকেই ছি দিতে ইচ্ছে হলো। দোষটা তো তারই। সে চকিতেই চোখ সরিয়ে ফেলল। উকিলের চেম্বারে বসতেই উকিল প্রচ্ছদের সাথে হাত মেলালো। পরিচিত বন্ধু হওয়ায় তাদের চা খেতে দেওয়া হলো। প্রচ্ছদের সাথে টুকটাক আলাপ সেরে দুষ্টুর সাথে পরিচিত হয়ে ওদের হালচাল জিজ্ঞেস করার পর্ব শেষ করে বলল, শোন, কোর্টে আবেদন করা হয়েছে। কোর্ট এলাকার মেয়ের সাথে তোকে কথা বলতে হবে। তার চেম্বারে চল। প্রচ্ছদ পা বাড়ালো উকিলের সাথে। দুষ্টু হিজাব টেনে টুনে ঠিক করলো। চেম্বারের এক কোনায় বেসিংয়ের আয়নায় আরেকবার দেখে নিল। তার মনে হচ্ছে শিরিন হক এই কোর্ট এলাকায়ও এসে পড়েছে এবং দুষ্টুর হিজাব একটু নড়চড় হলে গা কাঁপানো স্বরে বলছে, হিজাব ঠিক করে পরো। এত এত বড় মেয়ে হিজাবও পরতে জানো না নাকি? আমার দুষ্টু বড় করে শ্বাস ফেলে পা বাড়ালো। প্রচ্ছদ তাকে ফেলেই চলে গেল। পেছন ফিরে তাকালো না পর্যন্ত। ভেবেই ভীষণ রাগ হলো। অমন দায়িত্বজ্ঞানহীন পুরুষ মানুষ সে আর দুটো দেখেনি। যতই হোক, দুষ্টু তো এখন তার দায়িত্বে নাকি? ইরেসপন্সিবল লোক একটা। মেয়র গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি করেন আপনি? প্রফেসর। আপনি? প্রশ্নটা ছিল দুষ্টুর জন্য। দুষ্টু ঠিকঠাক হয়ে বসে বলল, এখনো কিছু করি না, তবে ইনশাল্লাহ শীঘ্রই কিছু করব। বিসিএস এর ভাইভা পরীক্ষা সামনে, টিকে গেলেই ল্যাঠা চুকে যাবে। প্রচ্ছদ বিরক্ত হলো। এই মেয়ে বেশি কথা বলে। দুষ্টুর কথাবার্তার এহেন চঞ্চলতা দেখে মেয়র গোপনে হালকা হাসলো। বলল, কতদিন হলো বিয়ে হয়েছে আপনাদের? দুষ্টু আঙ্গুলে গুনে হিসেব করে বলল। 7-8 দিন। নট শিওর অ্যাট অল। মেয়র বিস্ময় নিয়ে চাইল। বিয়ের দিনটা পর্যন্ত ঠিকঠাক জানি না। গলা পরিষ্কার করে কাগজে কিছু লিখতে লিখতে তিনি বললেন, ডিভোর্স কেন চান? প্রচ্ছদ উত্তর দিল আগে। বনিবনা হচ্ছে না, তাই জোর করে বিয়ে দেওয়া হয়েছে। দুজনের কি একমত? হ্যাঁ। এবারও প্রচ্ছদ বলল। তার অমন দৃঢ়তার সহিত শক্ত মুখে কাঠিন্যের ন্যায় কথাগুলো বলতে শুনে দুষ্টু তাকালো অবাক হয়ে। এভাবে তো ওর কথা বলার কথা ছিল। মেয়র আরও দুবার প্রশ্ন করলো। এরপর বলল, 1 সপ্তাহ সময় দেওয়া হলো। এর মাঝে যদি আপনাদের মতের পরিবর্তন না ঘটে তবে পরবর্তীতে দুপক্ষকে সাক্ষী সহ আসবেন। ধন্যবাদ। মেয়রের চেম্বার থেকে বের হতে প্রচ্ছদ গট গট করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে চলে গেল। দুষ্টু তখনও বিস্মিত। বেয়াদব লোকটার হলো কি? এমন করছে কেন? রেগে টেগে আছে নাকি? কিন্তু দুষ্টু তো রাগার মতো কোনো কাজ করেনি। তাহলে রাখবে কেন?
দুষ্টু পায়ে পায়ে গাড়ির সামনে গেল। প্রচ্ছদ নির্বিকার ভঙ্গিতে একচিত্তে সামনের শূন্যে তাকিয়ে সিটে বসতে বসতে দুষ্টু বিড়বিড় করলো। ঢং। প্রচ্ছদ ঘাড় ঘুরিয়ে তাকালো, চাপার শক্ত করে জবাব দিল, তুমি আমার জন্য খুব বেশি বিরক্তিকর। কবে ঘাট থেকে নামবে সেই দিনের অপেক্ষায় আমি। দুষ্টু আশ্চর্য হয়ে চাইল। চোখের কোণা হঠাৎই ছলছল করে উঠল। একটা মানুষ কাউকে এতটা অপছন্দ করতে পারে? অপমানে, লজ্জায়, সংকোচে ভেতরটা বোধ হয়ে রইল তার। গাড়ি চলতে শুরু করলো। কোট ছাড়িয়ে পথ পেরিয়ে পিচ ঢালা রাস্তার দুপাশের বিশাল দেহের গাছপালা ফেলে চলে এলো আবার হক বাড়িতে। দুষ্টু ঠিক করলো সে আর কখনোই খারাপ লোকটার সাথে কথাই বলবে না। শেষ বিকেলের ম্লান সোনালি রোদ্দুরের ছায়া যখন চারিদিকে বিছিয়ে দিয়েছে প্রযুক্ত, তখন সবে মাত্র ঘরে ফিরেছে। ভার্সিটি থেকে ফিরতে আজ ভীষণ দেরি হয়ে গেছে। মায়ের কাছ থেকে দুপুরের খাবার খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই চোখ বন্ধ হয়ে এলো। বিকট শব্দে ফোন বেজে উঠলে নিভু নিভু দৃষ্টিতে তাকাতেই ভ্রু দুটো কুঁচকে এলো। ফোন কানে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। মিনিট দুয়েক গড়ালো। ওপাশ থেকে উত্তর পাওয়া না গেলে বক্র ভ্রুজোড়া আরও খানিক বেঁকে এলো। পুনরায় শুধালো সে। কে বলছেন? তবুও ওপাশ থেকে কথা ভেসে এলো না। প্রযুক্ত বিরক্ত গলায় ধমকে উঠল। তামাশা করার জন্য ফোন দিয়েছেন? ভেসে এলো এবার বড় একটা দীর্ঘশ্বাস। এরপর চুপচাপ কেটে দেওয়া হলো। প্রযুক্ত চোখের সামনে ফোন ধরে কিছুক্ষণ থম ধরে বসে থেকে বলে উঠল, আজব তো। ফোনটা চার্জে বসিয়ে টিয়া বিকেলের মরা আলোটার দিকে উদাস চোখে তাকালো। বুকের ভেতর কু ডাকে। বারবার মনে হয় একতরফা ভালোবাসাটা বুঝি এবার হারিয়েই গেল। ভাবতেই টিয়ার বুক কাঁপে, হৃদয়ে বিষণ্ণতার ঝড় বহে। একমাত্র প্রযুক্তকে দেখবে বলেই সে দৌড়ে প্রতিটা দিন ভার্সিটি যায়, অথচ আজ গোটা একটা দিন সে প্রযুক্তকে দেখল না। কেন যেন আজ ভার্সিটি যেতেই ইচ্ছে হলো না। এক প্রকার ঘর থেকে বের হলেই কেমন গা ছমছম করে উঠল। কালকে দুপুরে ভাইয়ের বলা কথাগুলো মনে পড়ল। তার মস্তিষ্কে বলের মতো বারবার ঢপ খাচ্ছে। আমি যদি বড় ভাবির সামনে পড়ে যাই আর ভাবি যদি আমাকে দেখে ছি ছি করে বলে ওঠে, ছিটিয়া, তোকে আমি এত আদর করি আর তুই কিনা আমার ভাইয়ের দিকে কুনজর দিস। সত্যি কি কুনজর? টিয়া নজর কুনজর? টিয়ার বুক ফেটে কান্না বের হতে চায়। ঠোঁট টিপে ধরে সে। বুকের মাঝে কেমনতর শূন্যতা, হাহাকার। মনে হলো আজ সারাটা দিন তার বৃথা। কি যেন একটা করা হয়নি হয়নি বলে বোধ হচ্ছে। আচ্ছা, প্রযুক্তকে কি আজ কোনোভাবে বাড়িতে আনা যায়? পড়ার ওসিলায়? টিয়া উচ্ছ্বাসিত হলো। পরক্ষণে মনে হলো না থাক, আজ ডাকলে যদি নীরাভাবে কোনো সমস্যা করে, যদি বাড়ির বড়দের বলে দেয়। এমনিতেই প্রযুক্তর সামনে থাকলে বাস্তবিকই টিয়ার আচরণ অন্যরকম হয়ে যায়। সারাক্ষণ এক ধ্যানে প্রযুক্ত দিকে তাকিয়ে থাকা, ছলে বলে কৌশলে শুধু তার সামনে দিয়ে ঘোরাঘুরি করা, এটা ওটার সমস্যা বলে সবসময় প্রযুক্তকে নিজের সামনে পড়ার টেবিলে আটকে রাখা। বেচারা প্রযুক্তটাও তখন অসহায় হয়ে পড়ে, না পারে কিছু বলতে আর না পারে সইতে। টিয়া ফিক করে হেসে উঠল। চোখের উপর থেকে বিষণ্ণতার পর্দাটা উড়ে গেল। ঝকঝক করে আনন্দ প্রকাশ পেল। দূরের আকাশে এক ঝাঁক চিল উড়ে চলল। টিয়া রেলিং ধরে দুলতে দুলতে তা দেখল। অদ্ভুত শোনা গেলেও সত্যি, সাধারণ প্রযুক্ত থেকে স্যার প্রযুক্তকে টিয়া বেশি ভালোবাসে। এর জন্য প্রযুক্ত বাসায় এলেই টিয়া তাকে পড়ানোতে ব্যস্ত রাখে। প্রযুক্তর পড়ানোর ওই অ্যাটিটিউড অন্য সবার থেকে আলাদা একটা স্টাইল। গম্ভীরতাটাই ভীষণ মুগ্ধ করে তাকে। সাধারণ প্রযুক্তকে সে ভালোবাসে না। ভাবনাটা দৈবাত্য অনাকাঙ্ক্ষিতভাবে মনে আসতেই টিয়া চোখ কুঁচকে বিড়বিড় করল, কিন্তু ভালোবাসা মানুষটাকে তো সবসময় সব নিয়েই ভালোবাসা উচিত। উচিত বই কি, এটা তো আবশ্যক, হৃদয় থেকে আসে। কিন্তু টিয়ারে কেমনতর প্রেম, হঠাৎ ভালোবাসা আসে হঠাৎ আসে না। টিয়া আবার বৈরাগী দৃষ্টি ফেলল বিশাল আকাশে। স্থির নয়নে ভাবতে বসলো আসল সমস্যাটা কোথায়। সাথে এও ভাবতে লাগলো প্রযুক্ত যদি তাকে ভালো না বাসে, বিয়ে না করে, তার ঠিক কতটা কষ্ট হবে। আচ্ছা, তখন কি কষ্ট পরিমাপ করা যাবে? আদেও কি যায়? মধ্যাহ্নে তেজস্বী অংশুমালী মাথায় নিয়ে কলেজ থেকে বেরিয়ে সে হাঁপ ছেড়ে বাঁচল। ভ্যাপসা গরমে চুলের ভাঁজে ভাঁজে ঘামে ভিজে উঠেছে।
হাতের মাঝে ধরে থাকা টিস্যু দিয়ে মুখ, কপাল, গলা মুছে এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজল। না পেয়ে ত্যক্ত বিরক্ত মুখে ফুটপাতের রাস্তা ধরে এগিয়ে চলল। কয়েক কদম এগিয়ে যেতে এসে সতর্ক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে কোনা চোখে পেছনে তাকালো। ভর দুপুরে আরো কিছু দূর যাওয়ার পরে দেখা গেল রাস্তা ফাঁকা। গাড়িটা এখনো আসছে ধীর গতিতে। শ্রেয়া একদম ফাঁকা স্থান দেখে দাঁড়ালো। গাড়িটাও থেমে গেল। সাজিদ অস্বস্তি ভঙ্গিতে গাড়িতে বসে থাকতে দেখলো মেয়েটা এগিয়ে আসছে। সাজিদ যেন একটু জড়সড় হয়ে বসলো। এরপর এলোমেলো ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিয়ে ঘোরাতে নিলেই মেয়েটা হুঁশিয়ারি দিয়ে বলল, স্টপ, এক পাও নড়বেন না। সাজিদের হাত ভীতিতে থেমে গেল। শ্রেয়া চটপট পায়ে এগিয়ে আসছে। সাজিদের ভেতরটা অশান্তিতে কাটা হয়ে রইল। শ্রেয়া এগিয়ে এসে ঠিক সেদিনের মতোই গাড়ি থেকে নামতে বলল। আপনার সমস্যা কি বলুন তো? বুড়ো বয়সে ভীমরতি? সাজিদ নিশ্চুপ। সে যে কেন এমন করছে তা সে নিজেও জানে না। তবে এটুকু জানে এটা ঠিক না। তবুও কোনো এক অদৃশ্য টানে অশরীরী কবলে পড়ে সে এরকম করতে বাধ্য হচ্ছে। শ্রেয়া আবার বলল ধমক দিয়ে, আপনার মান নেই? এত অপমান করলাম সেই দিন, তারপরেও আমার পেছন পেছন ঘুরেন? চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে। সাজিদ একবার চোখ তুলে তাকালো। শ্রেয়ার সাথে সাথে চোখ রাঙায়। নেক্সট টাইম আমার পেছন পেছন আসলে লোক ডেকে গণপিটুনি খাওয়াবো। আর লোক ডাকতে হবে না। আপনার মতো মেন্দামার্কা লোকের জন্য আমি একাই যথেষ্ট। যত সব। বাতাসে জল ওড়ানোর ভঙ্গি করে শ্রেয়া হন হন করে চলে গেল। সাজিদ নির্বিকার চেয়ে থাকলো সেদিকে। শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়ালো বিষাক্ত অপমান, লজ্জা, খানিকটা আতঙ্ক। আর চারিদিক ছড়ানো সেই মিষ্টি মেয়ের চুলের সুবাস, কথা বলার আলাদা এক ভঙ্গিমা, দাপট। সাজিদ বিড়বিড় করল, আচ্ছা, মেয়েটার নাম কি? পার হয়েছে দিন 15। এর মাঝে কোর্টের সাক্ষী সহ উপস্থিত হয়েছিল দুষ্টু প্রচ্ছদ। সাক্ষী হিসেবে গিয়েছে অর্জন এবং ইরা। দৃষ্টির কথা একবার বলেছিল দুষ্ট, কিন্তু প্রচ্ছদ সাপ না জানিয়েছে। দৃষ্টির নামও শুনতে চায় না সে। দুষ্টুর পরিবারের কেউ জানে না বিধায় তার পক্ষ থেকে সাক্ষী নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর যদি দুষ্টুর অসুস্থ বাবা জানে, তবে বলা যায় না, তাকে বাঁচিয়ে রাখাও অসম্ভব হতে পারে। সব ভেবেই তার পক্ষ থেকে ইরা গিয়েছে। অর্জন এবং ইরাকে নিয়ে যেতেও হয়েছে অনেক কসরত করে। পরের মাসের 1 তারিখে ডেট দেওয়া হয়েছে আবার। সাক্ষী সহ একই কারণে পুনরায় তাদের কোর্টে যেতে হবে। দিক বিদিক শিউলি ফুলের কড়া গন্ধ শেষ বিকেলের স্বর্ণ কালো রংটার সাথে মিলিয়ে মিশিয়ে গেছে আকাশের এক কোণার শুকতারা। রংচটা বাড়িটার নিচতলার বারান্দা থেকে তখনও আসছিল বেলি ফুলের সুঘ্রাণ। মাগরিবের আজান দেওয়ার একটু পরেই পড়তে এলো নুসরাতের ভাই। নীর তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে জ্বরে গা পুড়ে যাচ্ছে। নুসরাতের ভাই ছুটে গেল দোতলায়। একটু পর হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখা গেল নুসরাতকে। নীরের পায়ের কাছে বসে উৎকণ্ঠিত সেই নারী অস্থির হয়ে জিজ্ঞেস করলো, জ্বর আপনার? খেয়েছেন কিছু? নীর কথা বলল না। হালকা গোঙানির আওয়াজ ভেসে এলো। নুসরাত উঠে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে দেখতে গেলেই জ্বরের ঘরে অদ্ভুত এক কাজ করে বসলো নীর। এমনভাবে নুসরাতের হাত ঝটকানা দিল যেন সেই মেয়ে তার গায়ে হাত দিলে তার পাপ হবে। নুসরাতের চোখের কার্নিশে জল এলো, 1 ফোঁটা 2 ফোঁটা। এরপর চোখ টলমল করলো ভরপুর পানিতে। চোখ টপকে যখনই পানি পড়তে যাবে তখনই নুসরাত প্রায় সাথে সাথে জায়গাটা থেকে সরে দাঁড়ালো। একটু পর জলপট্টি নিয়ে নীরের মাথার কাছে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, উঠুন, একটু জলপট্টিটা লাগান। নীর অস্পষ্ট স্বরে বলে, লাগবে না, তুমি তোমার কাজে যাও। নুসরাত ঠায় দাঁড়িয়ে থাকলো। নরম কণ্ঠে বলল, আমি লাগিয়ে দেই। নীর আস্তে আস্তে উঠে বসলো। নুসরাত ওকে বালিশ হেলান দিয়ে দিল। এরপর রুমাল চিপে পানি ঝরিয়ে নীরের হাতে দিল। নীর বালিশের সাথে হেলান দিয়ে বসলো। জলপট্টিটা নিজের কপালে রেখে বলল, এবার যাও তুমি। নুসরাত উঠে গেল, তবে রান্নাঘরের দিকে। মিনিট 2 পর এসে জিজ্ঞেস করলো, পাতিল হাঁড়ি তো সব একদম খালি, ধুয়ে মুছে তুলে রাখা। আপনি রান্না করেননি? সারাদিন খাননি? নীর জবাব দিল না। চোখ বন্ধ করে মাথা ওপাশে হেলালো। নুসরাত বড় করে শ্বাস ফেলে দোতলায় গেল। খাবার নিয়ে এসে নীরের সামনে বসে বলল, একা একা খেতে পারবেন? নীর বিরক্ত হলো। তোমাকে খাবার আনতে কে বলেছে? নিয়ে যাও। খাইয়ে দেব?
নীর জলপট্টি সরিয়ে বিরক্ত মুখেই থালাটা নুসরাতের হাত থেকে ছিনিয়ে নিল। এরপর গাপুস গুপুস করে খেলো। নুসরাত ঠোঁট টিপে হাসলো। খাওয়ার পর পানি এগিয়ে দিল। নীর একবার চেয়ে দেখলো। নুসরাত মিষ্টি করে হেসে বলল, দেখবেন এখন জ্বর কমে যাবে। নীর গ্লাস রেখে একবার সচেতন দৃষ্টিতে নুসরাতকে দেখে নিল। এরপর ইশারায় বিছানার এক কোণা দেখিয়ে বলল, এখানে বসো। নুসরাত অবাক হলো, দৌড়ে গিয়ে বসলো, পা নাচালো। এতটা খুশি হলো যে সে জীবনে কখনো হয়নি। নীর তাকে বিছানায় বসতে বলল, নিজে মুখে সে উচ্ছ্বাসিত। নীর বড় করে শ্বাস টেনে নিল নিজের মাঝে। এরপর খুব শান্ত স্বরে বলল, দেখো নুসরাত, তুমি যা ভাবছো তা ঠিক নয়, সেটা ভুল। নুসরাতের পা নাচানো থেমে গেল। অবুঝ গলায় শুধালো, যাকগে, কোনটা ভুল কোনটা ঠিক আমি জানতে চাই না, আমার কাছে আমিই ঠিক। পরক্ষণে আবারও পা নাচিয়ে বার্তাহীন কণ্ঠে বলল। নীর অস্বস্তি বোধ করলো, থেমে থেমে বলল, তোমাকে জানতে হবে তুমি পুরোটাই ভুল। কি ভুল? আমি আমি অন্য একজনকে ভালোবাসি। প্রায় সাথে সাথে বাতাস থমকে গেল। নুসরাতের দৃষ্টি স্থির হলো। চঞ্চল পা দুটো নিশ্চল হয়ে এলো। অস্পষ্ট কণ্ঠে শোধালো, কি? আমি আমার দুষ্টুকে ভালোবাসি। কথাটা যেন হাই ভোল্টেজে ঝটকা লাগলো নুসরাতের মনে। আমার? পরক্ষণেই বলে, মিথ্যা কথা, তাই না? আমি জানি আপনার জ্বর বোধহয় বেড়েছে, শুয়ে ঘুমান তো একটু। নুসরাত জোরপূর্বক হাসছে, নিজেকে নিজে বুঝ দিতে চাইছে। নীর ঘন ঘন মাথা নেড়ে বলল, না, কোনো জ্বর নেই, আমি সজ্ঞানে বলছি। আমি জানি তোমার মনে আমার জন্য অন্যরকমের কিছু তৈরি হয়েছে, যা আর একটু প্রশ্রয় দিলে আমার জন্য অন্যায় হয়ে যাবে। ঘন ঘন বজ্রাঘাতে ছিন্ন ভিন্ন হলো নুসরাতের হৃদয়কুল। চোখের এক পাশটা ভিজে উঠতেই টিমটিমে হলুদ আলোর আড়ালে মুছে ফেলা হলো। পরমুহূর্তে মেকি হাসি ঠোঁটের কোণায় জাগিয়ে তুলে প্রশ্ন করলো একের পর এক, যেন সে খুব খুশি, খুব। তার কষ্ট নেই, কোনো কষ্ট নেই। কিভাবে পরিচয় আপনাদের? ইউনিভার্সিটিতে। ও, সেও আপনাকে ভালোবাসে? 2 বছরের সম্পর্ক। নুসরাত ঠোঁট টিপে কান্না আটকালো। খুব ভালোবাসেন? কেমন কেঁপে কেঁপে উঠলো তার সারা দেহ। নীর উৎকণ্ঠা বোধ করলো। দুষ্টুর কথা বলতে তার সর্বদা ভালোই লাগে, কিন্তু বলার মানুষ নেই। সে ভীষণ ভালো লাগা নিয়ে বলে গেল। নুসরাত অনিচ্ছায় অন্যমনস্ক কৌতূহল নিয়ে শুনল। ওর খুশির জন্য নিজের জীবন উপেক্ষা করতে পারি। আমার জীবনের প্রথম প্রেম, প্রথম দেখাই প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। জানো, প্রথম প্রথম দুষ্টু তো আমাকে সহ্যই করতে পারতো না, খুব ঝগড়া হতো। আমি ওর 1 ইয়ার সিনিয়র ছিলাম, ওর জন্য আমি 1 ইয়ার লস দিয়েছি। আমরা ফিজিক্স ডিপার্টমেন্টে ছিলাম। ও একটা সাবজেক্টে খুব কম বুঝতো, আমি ওকে নোট দিয়ে সাহায্য করতাম। ওর সমস্যাগুলো মাঝে মাঝে বুঝিয়ে দিতাম। আস্তে আস্তে আমাদের মাঝে ঝগড়া কমে এলো, ভাব হলো। জানো, আমি ওকে সাইকেল চালানো শিখিয়েছি। যদি এখনো ঠিকঠাক চালাতে পারে না, কিন্তু তাতে কি, হাতে হাত রেখে শিখিয়েছি তো, এটাই অনেক। ওই যে বারান্দার এক কোণায় সাইকেলটা আমি যত্ন করে রেখেছি। ওর সাথে স্মৃতিময় কোনো জিনিস আমি কখনো হেলাফেলা করি না। নীর বলছে মুগ্ধ চোখে বিভোর কণ্ঠে। নুসরাত বারান্দা গলিয়ে চাইল। সাইকেলের হ্যান্ডেল দেখা যাচ্ছে এখান থেকে। নীল রঙা সাইকেলটা দেখে নুসরাতও একদিন বলেছিল, সাইকেলটা কি সুন্দর, আমাকে চালানো শিখাবেন? আমি চালাতে পারি না। নীর খুব সুন্দরভাবে অবজ্ঞা করেছিল। হয়তো সেসব কথা নীরের মনেও নেই। মনে না থাকারই কথা। সে তো আর নুসরাতকে পছন্দ করে না, ভালোবাসে না। ওর বুক ফেটে রক্ত কান্না বয়ে আসতে চায়। নীর আবার বলল, ওর জন্য কয়েকটা কবিতা সাজিয়েছি আমি। নুসরাত চকিতেই তাকালো ছোট্ট বুকশেলফের এক কোণায় থাকা খয়েরি ডায়েরিটার দিকে। এই ডায়েরিটা লুকিয়ে একদিন পড়েছিল। 5-6টা বেশ সুন্দর কবিতা লেখা। তখনই ওই সময়টাতে নুসরাতের মনে হয়েছিল এই কবিতাগুলো বুঝি তার সম্পত্তি, তার জন্য লেখা। কবিতার নায়িকাটি বোধ হয় সে, একান্তই সে। সেসব কথা ভাবলে নুসরাতের এই সময়টা এসে অনুশোচনা হচ্ছে। লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। অবহেলায় অপমানে হৃদয় জর্জরিত হয়ে পড়ছে। কেন এত আগ বাড়িয়ে ভেবেছিল, এত বেশি ভেবেছিল বলেই না আজ এতটা কষ্ট পাচ্ছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে এই মানুষটা জানি নুসরাত তাকে ভালোবাসে, তবুও তার করার কিচ্ছু নেই। কি সুন্দর অবহেলা, তাই না? কি করুণা। নুসরাতটা ভীষণ মূল্যহীন হয়ে গেল। ভীষণ। ইস, কি অদ্ভুত ব্যথা হচ্ছে। নুসরাত উঠে দাঁড়ালো। এরপর চোখের পলকে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল।
মাগরিবের আজান পড়েছে, তখন সবেমাত্র মিনিট 20 হয়েছে। এখনো সন্ধ্যের ভাবমূর্তি ফুরোয়নি। নীর কাপা হাতে দুষ্টুকে ফোন করলো। আসবে একটু? দুষ্টু অবাক হয়ে ডাকলো। নীর এখন? হ্যাঁ, একটু আসো না, আমার ভালো লাগছে না, কতদিন তোমায় দেখি না। দুষ্টুর বুকে পাথর চাপা পড়লো, ঠোঁট চেপে ধরলো। কণ্ঠ এমন শোনা যায় কেন? অসুস্থ হয়ে পড়ছো আবার? নীর ক্রমাগত মাথা নাড়িয়ে বাচ্চাদের মতো বলে। না, তুমি আসো। হঠাৎ এমন বাচ্চাম করছো কেন? নীর অসহায় গলায় বলে। আসো না একটু প্লিজ, একটু এলে কি হবে? দুষ্টু হতাশ নিঃশ্বাস ফেলে, মৃদুস্বরে বলে, আসছি, তবে কিছুক্ষণের জন্য। সন্ধ্যের কাজে হলুদা ভাব ঘুচে ধীরে ধীরে সাক্ষাৎ দিচ্ছে ঘন প্রকট জমাট বাঁধা সরবরের দল। গাছে গাছে পাতাদের মর্মর শব্দ, বাদুড়ের পাখা ঝাপটানোর ধ্বনি, সাইকেল রিকশার টুংটাং বেল। রিকশা থামলো এ দুগলিটার সামনে। দুষ্টু যখন রংচটা বাড়িটার সামনে পৌঁছালো, তখন ঘড়িতে বাজে 7:30। সন্ধে পেরিয়েছে আরো ঘন্টাখানেক আগেই। বাড়িটার আশেপাশে আগাছায় ভরপুর, টাঙ্কির পানি পড়ে যাওয়ায় টুপটাপ শব্দের প্রতিধ্বনি। বাড়ি ঘেঁষে বাড়ি থাকায় জায়গাটা অন্ধকার, ঘন জাল বুনেছে নিবিড় স্বাচ্ছন্দ্যে। গেটের সামনে আসতেই দুষ্টুর চোখ পড়ল তমসার বেড়ি ভেদ করে মাথা তুলে দাঁড়িয়ে থাকা শিউলি ফুল গাছটার দিকে। সে বড় বড় শ্বাস ফেলে একবার আশেপাশে তাকালো। চারিদিক কেমন গা ছমছমে পরিবেশ। শরীরটা আবার ঝাঁকুনি দিয়ে উঠল তখন, যখন ভাবনা এলো সে হক বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এসে পড়েছে। ভাবনাটা আসতেই বুকের মাঝে তপ্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়ল দামাল বেশে। নীর বালিশে হেলান দিয়ে আটশো অবস্থায় শুয়েছিল, চোখের কপাট বন্ধ। হঠাৎ শব্দ হলো, সে ভ্রুকুচকে চোখ খুলতেই দেখলো প্লাস্টিকের চেয়ারটার উপর মেয়েদের ব্যাগ রাখা। নীর অবাক হয়ে তাকালো। দুষ্টু বিছানার কোনায় বসে পা দুলিয়ে বলল, দরজা খোলা কেন? নুসরাত যাওয়ার সময় বোধ হয় লাগিয়ে দিয়ে যায়নি। নীর কথাটা বলল না, নিজে নিজেই ভাবলো। তবে তার চোখে তখনও বিস্ময়তার ঢেউ। দুষ্টু উঠে এসে নীরের কপালে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে শোধালো, আবার জ্বর বাঁধালে কি হবে? ঔষধ খেয়েছো? নীর মাথা নাড়িয়ে না করে। দুষ্টু ব্যাগ থেকে নাপা বের করে খাইয়ে দিতেই প্রশ্নটা করল নীর, তুমি এখানে কেন? দুষ্টু বোকা বনে গেল। নীরের বাহুতে জোরে সোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, নিজেই তো দিয়ে আসতে বললে। নীর দ্বিগুণ বিস্ময়তা নিয়ে বলে, আসতে বললেই আসতে হবে? জ্বরের ঘরে কি না কি বলেছি, এই রাতে তুমি এসেছো কেন? দুষ্টু আকাশ সমপরিমাণ বিরক্তি নিয়ে বলল, এসেই তো পড়েছি, এখন এসব বলছো কেন? ক্রমাগত অদ্ভুত ভঙ্গিতে মাথা নাড়ল নীর, আস্তে করে বলল, তাও ঠিক। দুষ্টু উঠে দাঁড়াতে দাঁড়াতে ঘড়িতে চোখ বোলালো। রাত 8টা বাজে। বলল, পেটে কিছু পড়েছে? হুম। দুষ্টু রান্নাঘর থেকে একবার ঘুরে এলো, এরপর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি খেয়েছো তুমি? দোতলা থেকে খাবার পাঠিয়েছিল। নীর একটু নিজ গলায় বলে। দুষ্টু ভ্রু কুচকায়, বলে, নুসরাত নিয়ে এসেছিল? নীর আবার মাথা ঝাঁকালো। দুষ্টু কয়েক পলক নীরবে তাকিয়ে থাকলো, এরপর বারান্দার দিকে পা বাড়ালো। মিনিট 5 কাটলো। ঘরের মাঝে পিনপিনে নীরবতা। শীতের মৌসুম না আসতেই জবরদস্ত ঠান্ডা পড়ে গেছে এবার। মাথার উপরে ফ্যান বন্ধ, ফিসফিসে আওয়াজটাও তুমুল বেগে মস্তিষ্কে লাগছে। বারান্দার বেলি ফুলের গাছটায় হাত ছুঁয়ে দিতে দিতে বলে উঠল দুষ্টু, আজকাল তোমার একটু বেশি খেয়াল নেই, তাই না? মেয়েটা কিন্তু সুন্দর আছে। নিরবিচ্ছিন্ন নীরবতা ভেদ করে দুষ্টুর কথাগুলো প্রতিধ্বনি হয়ে এলো। নীরের বোধ হলো সে গুহায় বাস করছে এই মুহূর্তে। শীতের সময় এই একটা ঝামেলা, ফ্যান বন্ধ করলেই কেমন দম বন্ধকর পরিস্থিতি। নীর আর চোখে দৃষ্টি লুকিয়ে তাকালো। দুষ্টু ঘরময় ঘুরে ঘুরে দেখছে, হাত দিয়ে প্রতিটা জিনিস স্পর্শ করছে, উল্টে পাল্টে দেখছে। নীর বিড়বিড় করলো, নিজের খাল নিজে কাটো, কেমন পুরুষ তুমি? বস্তুত নুসরাত দুষ্টুর সম্বন্ধে কিছু না জানলেও নুসরাতের ব্যাপারে সম্পূর্ণটাই জানে দুষ্টু। মাস 6 আগেই দেখা হয়েছিল ভার্সিটির সামনে। কারোর জন্য অপেক্ষা করতে দেখা গেছে নুসরাতকে, কিন্তু সেটা নিছকই বাহানা। নীরকে এক ঝলক দেখার পায় তারা। নুসরাত যখন দাঁড়িয়েছিল তখন সন্তর্পণে গাছের আড়ালে নিয়ে গিয়ে নীর দুষ্টুকে দেখিয়েছে। তবে নুসরাতের তরফ থেকে এখনো দেখা হওয়া হয়নি। নীর গলা পরিষ্কার করলো, জোর জোর কণ্ঠে বলল, আসতে সমস্যা হয়নি? দুষ্টু আবার বারান্দার দিকে গিয়েছে, সেখানে থেকে উত্তরটা ভেসে এলো, আজ তো প্রথম আসছি না। তা ঠিক,
তবে কখনো এত রাতে আসোনি। আজ এলাম। দুষ্টু তখন সাইকেলের প্যান্ডেল ঘুরিয়ে বেল বাজিয়ে একটু হেলিয়ে দুলিয়ে দেখছিল। এবার সে থেমে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল। কি ব্যাপার বলো তো, এসে কি ভুল করলাম? নীর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল। এটা আবার কখন বললাম? দুষ্টু একটু অন্যরকম চোখে তাকালো। ঘর থেকে নীর তা দেখতে পেল। কি জানি কখন কি বলছো তাও ভুলে যাচ্ছ, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে বোধ হয়। নীর চোখ উল্টিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেল। সাইকেলের প্যাডেলটা ঘোরাতে ঘোরাতে দুষ্টু বাঁকা গলায় আবার বলে, হয় হয়, সুন্দরী মেয়ে আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করলে এরকম একটু একটু হয়। নীর লুকিয়ে হাসলো। দুষ্টু ঘরে এসে দাঁড়ালো, ব্যাগ থেকে বিরিয়ানির ছোট প্যাকেট বের করে পড়ার টেবিলের পাশে রেখে বলল। রাতে যাতে খেয়ে নেওয়া হয়, নাকি আমার নিয়ে আসা খাবার মুখে রুচবে না? নীর আবার ঠোঁট টিপে হাসলো, বলল। লাগবে কি করে বলো তো? তুমি তো দোকান থেকে কিনে নিয়ে এসেছো, আর ওই মেয়েটা তো কত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছে। দুষ্টু চোখ পাকিয়ে তাকালো। ব্যাগ হাতে নিয়ে বিরিয়ানির প্যাকেট তাতে ঢোকাতে ঢোকাতে দাঁতে দাঁত চেপে বলল। বেশ, খেতে হবে না, ওরটাই খাও, আসছি আমি। কদম বাড়াতে গেলে দুষ্টুর হাতে টান পড়ল। নীরের ঠোঁটে প্রচ্ছল হাসি। হাসতে হাসতেই ব্যাগ টেনে ধরে বলল। দূর পাগলি, রাগ করো কেন? আমি তো জানি আমার পাগলিটা রান্না পারে না। বিয়ের পর আমি শিখিয়ে দেব তো। দুষ্টু বিপন্ন চোখে চাইল, এলোমেলো দৃষ্টি, চোখের কানিশে বিন্দু বিন্দু, সলিলে দলের ভিড়। নীর দুষ্টুর ব্যাগ হাতে নিয়ে বিরিয়ানির প্যাকেটটা বের করে আবার টেবিলের একপাশে রাখলো। এরপর সেই সলিলময় সৃষ্টিকর্তা প্রদত্ত আশ্চর্য সুন্দরী চোখ জোড়ার দিকে দৃষ্টিপাত করে সে অবাক হয়ে গেল। প্রশ্ন করল। কি হয়েছে দুষ্টু? তুমি আমাকে কেন এত ভালোবাসো নীর? দুষ্টুর গলার স্বর কেমন ভাঙা ভাঙা শোনালো। শ্বাসনালীর মাঝে কি যেন আটকে আছে, কণ্ঠ রোধ হয়ে আসছে। ঘরের এক কোণা টিমটিমে হলুদ বাতিটার আলো তার আননের একপাশে পড়তেই কপলগুলো দেখালো স্বর্ণের মতো উজ্জ্বল, চিকচিক করে উঠল। সেই স্বর্ণখচিত গালে পুরুষ শক্ত মাংসল হাতটা পড়তেই দুষ্টু চোখের পাতা কেঁপে উঠল। সারা শরীর অস্বস্তিতে ঝাঁকুনি দিয়ে উঠল। সে হালকা সরে দাঁড়ালো, অতঃপর দৈবাত্য নীর পেছন থেকে জড়িয়ে ধরল। দুষ্টুর কম্পমান লোচন থেকে খুব সন্তর্পণে জল গড়িয়ে পড়ল। নীর গালের সাথে গাল লাগাতেই দুষ্টু হালকা হেসে সরে দাঁড়ালো। তার মুখে ফুটে উঠেছে স্পষ্ট অসহায়ত্ব। কি আশ্চর্য! নীর তো কখনো কোনোদিনও এমন করেনি। দুষ্টু তো এসবে অভ্যস্ত নয়, সে তো জানে বুঝে সব। তবুও বিষয়টা পুরোপুরি এড়াতে দেয়ালে বাধাকৃত এক মহিলা এবং পুরুষের ছবির দিকে ইশারা করে দুষ্টু জিজ্ঞেস করলো। তোমার মা বাবা, তাই না? তুমি তো জানো। দুষ্টু মাথা ঝাঁকালো। এমন অস্বস্তিকর পরিবেশে কি করবে ভেবে ভেবে পড়ার টেবিলের সামনে দাঁড়ালো। এরপর বই খাতা উল্টাতে উল্টাতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো। নীর দ্বিতীয়বারের ন্যায় আস্তে করে দুষ্টুকে পেছন থেকে জড়িয়ে ধরে। দুষ্টু ছাড়ানোর চেষ্টা করতেই নীর বিরক্ত কণ্ঠে বলে ওঠে। এরকমের করছো কেন? দুষ্টু জোরপূর্বক হাসে। আজ হঠাৎ এত প্রেম? প্রেম তো সবসময় থাকে, কিন্তু তুমি তো থাকো না। দুষ্টু নিজেকে আবার ছাড়ানোর চেষ্টা করলো। নীর পলকে দুষ্টুকে সামনের দিকে ঘুরিয়ে নিল। এরপর কিছুক্ষণ এক চিত্তে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর গতিতে তার মাথা এলিয়ে দিল। দুষ্টু টেবিলের সাথে ঘেঁষে দাঁড়ালো। নীরের লালচে ঠোঁট জোড়া ক্রমশ এগোচ্ছে। সে অস্বস্তিতে কুকড়ে যাওয়ার শঙ্কিত মনে ভয়ের তো হৃদয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। দুষ্টু ইতস্তত ভাবে হাসলো, টেবিলের দিকে ঝুঁকে গেল, জড়তা নিয়ে বলল। কি করছো নীর? নীর উত্তর দিল না। বিবশ বিভোর কোনো এক মন্ত্র বলে বশীভূত হয়ে গিয়ে গেল। দুষ্টু ঠোঁটের ওপর হাত রাখলো। নীর হাত সরিয়ে দিল। দুষ্টু সেকেন্ড কয়েক তাকিয়ে থাকলো হাতের দিকে। নীরের ঠোঁট ক্রমশ এগিয়ে আসছে। দুষ্টু এক ঝটকায় নীরের মুখ সরিয়ে দেয়। পরক্ষণেই এক অদ্ভুত কাজ করে বসে, চেঁচিয়ে উঠে বলে। নীর, আমি বিবাহিত। তিনটে শব্দ আলোড়ন তুলল, ঘরের মাঝে বিস্ফোরণ ঘটালো। নীরের মাথার উপর বজ্রপাত ঘটল। দুষ্টু রুদ্ধ শ্বাসে বলল। সরে যাও প্লিজ। নীর বিস্মিত চোখে দুষ্টুর দিকে এমন ভাবে তাকালো যেন দুষ্টু কোনো আজব মানুষ। অধিকন্ত এই আজব নারীটি আজব সব মিথ্যে কথা বলে তার সাথে মশকরা করার চেষ্টা চালাচ্ছে, এবং তার চেষ্টায় সে পুরো দস্ত সফল। নীর জোরপূর্বক হাসে, অপ্রাকৃত স্বরে শ্বাস আটকে বলে। মজা করো না দুষ্টু। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কিস করতে চাইবো না।
অন্যায় হয়েছে আমার, মাফ করো পাখি। দুষ্টু চোখে স্রোতের ধারা, বক্ষস্থল কেঁপে উঠল নীরের আদুরে বাণীতে। দুষ্ট উন্মাদের ন্যায় ক্রমাগত মাথা দুলিয়ে অসহায় চোখে অপারক গলায় আর্তনাদ করে। নীর, তুমি যখন চট্টগ্রাম ছিলে তখন আমার বিয়ে হয়ে গেছে। এহেন দুর্বোধ্য কথায় নীর পাগল প্রায় হয়ে গেল। সে বিশ্বাস করতে চায় না। দুষ্টুর হাত ধরে আকুতি করে এমন মজা না করার জন্য। মাথার চুল দুহাত দিয়ে খামচে ধরে। দুষ্টু ভরা নেত্রে নিস্তব্ধে চেয়ে দেখে নীরের উন্মত্ততা। সে দুষ্টুকে শক্ত হাতে চেপে ধরে, ক্রমাগত ঝাঁকিয়ে চিৎকার করে বলে যায়,